প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখনকার সেশনে আলোচনা করার চেষ্টা করব ম্যানুফ্যাকচারিং প্রসেস, যার বিষয় কোড 27055। এই বিষয় কোডের ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2 এর 2.4, 2.5 এবং 2.6 এই তিনটি টপিক নিয়ে, যেখানে আলোচনা করতে হবে এক্সপ্লেইন দি ইফেক্টস অফ কোল্ড ওয়ার্কিং প্রসেস, ডিসক্রাইব দি অ্যাডভান্টেজেস অফ আ কোল্ড ওয়ার্কিং প্রসেস এবং ডিসক্রাইব দি লিমিটেশনস অফ কোল্ড ওয়ার্কিং প্রসেস। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আলোচনা শুরু করি। তবে তার প্রথমেই আমার এই সেশনে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তোমরা শোনো এবং বুঝে নেওয়ার চেষ্টা করো। কোল্ড ওয়ার্কিং প্রসেসের আসলে ইফেক্টগুলো কি কি, কোন কোন জায়গায় সে প্রভাব বিস্তার করে, যা কিছু আলোচনা হচ্ছে, যা কিছু শুনতে পাচ্ছ এবং যা কিছু অনুমান করতে তোমরা কন্টিনিউয়াসলি করতেছো কোল্ড ওয়ার্কিং প্রসেস সম্পর্কে, তার নিরিখেই কিন্তু আমরা ইফেক্টগুলোকে অনেকখানি বলে ফেলেছি এবং তার নিরিখেই তোমরা ভাবতে পারো এবং পর্যবেক্ষণ নিয়ে আসতে পারো। যেমন কি করে কোল্ড ওয়ার্কিং প্রসেসের মাধ্যমে কি করা হয়, সে পদার্থের মেকানিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিস চেঞ্জ করে, এটাই তো মূল উদ্দেশ্য, তাই না? তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে সে স্ট্রেংথ এবং হার্ডনেস বাড়িয়ে দেবে, কোনো সন্দেহ নাই। গ্রেইন সাইজকে সে প্রভাবিত করবে, অর্থাৎ ডেন্সিফাই করবে, খুব কাছাকাছি নিয়ে আসবে এবং গ্রেইন সাইজকে সংকুচিত করে রিডিউস করে নিয়ে আসবে আকার আকৃতি আণবিক কাঠামোর। ডিফরমেশনের ক্ষেত্রে সে রেজিস্ট্যান্স তৈরি করে দিবে। পরবর্তীতে যদি আমরা এটাকে কোনো প্রক্রিয়ায় আকার আকৃতি পরিবর্তন করতে চাই তাহলে খুব কঠিন হয়ে যাবে। এই যে বিষয়টি এখন বললাম সেটি প্রকৃত অর্থে ওয়ার্ক হার্ডেনিং বা স্ট্রেইন হার্ডেনিং নামেও কিন্তু কখনো কখনো আমরা আরও উচ্চতর ক্লাসে এই শব্দটি পরিচিত হব এবং পড়ব এবং জানার চেষ্টা করব যে সে যখন ডিফর্ম করবে, মেটালের আকার আকৃতি পরিবর্তন করবে, তখন একই সাথে সে তার স্ট্রেংথকে বাড়িয়ে দিবে, হার্ডনেসকে বাড়িয়ে দেবে। যেহেতু এটা করবে, কোল্ড ওয়ার্কিং প্রসেসে করা হয় বা হয়ে যাবে, সে কারণে তার ডিফরমেশন যে ক্যাপাসিটি সেটি খানিকটা লস করবে। পরবর্তীতে আর কখনো এটিকে কোল্ড ওয়ার্কিং প্রসেসে মাধ্যমে ডিফর্ম করা হয়তো সম্ভব হবে না এবং হয় না। সেজন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে অন্য শব্দে, অন্যভাবে ওয়ার্ক হার্ডেনিং বা স্ট্রেইন হার্ডেনিং। সে একই সাথে কি করে, সে ডাক্টিলিটি এবং ফর্মঅ্যাবিলিটি, ওই একটু আগে যা বললাম তার নিরিখে সে নমনীয়তা কমিয়ে দেয়, আকার আকৃতি পরিবর্তন করার যে বৈশিষ্ট্য সেটিকে হ্রাস করে ফেলে। সারফেস ফিনিশ দারুণভাবে বৃদ্ধি করে দেয়, ডাইমেনশনাল অ্যাকুরেসি বেশি পাওয়া যায়। যেহেতু আমরা রুম টেম্পারেচার বা সামান্য তাপ দিয়ে এটাকে ডিফর্ম করি, আমরা খুব সূক্ষ্মভাবে টলারেন্সকে নির্ধারণ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। যেহেতু অনেক উচ্চ তাপমাত্রায় এর উপরে কোনো রকমের ট্রিটমেন্ট বা এক্সারসাইজ বা কোনো প্রসেস প্রয়োগ করা হয় না, তার জন্য সে সারফেস ফিনিশটাকে নির্ধারিত কোয়ালিটিতে ধারণ করতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে। যেহেতু কোল্ড ওয়ার্কিং প্রসেস একটু আগেই যেরকম বলছিলাম ওয়ার্ক হার্ডেনিং প্রসেস নামে কখনো কখনো অভিহিত করা হয়, সেই জন্য রেসিডুয়াল স্ট্রেস সে কিন্তু এর মধ্যে গ্রহণ করে ফেলে। রেসিডুয়াল স্ট্রেস আর কিছুই না, কোল্ড ওয়ার্কিং প্রসেসের সময় যে সকল চাপ, স্ট্রেস, প্রক্রিয়া ওর উপরে প্রয়োগ করা হয়, তার কারণে সে নিজে নিজেই ভিতরে মেটালের আণবিক কাঠামো পরিবর্তন হওয়ার সাথে সাথেই নিজস্ব কিছু অভ্যন্তরীণ পীড়ন বা স্ট্রেস তৈরি করে ফেলে, যেটার কারণে সে ইন্টারনাল স্ট্রেসকে বাড়িয়ে দেয়, তার স্ট্রেইন হার্ডেনিং হয়, খুব ভিতরে ভিতরে অনেকটা শক্ত হয়ে যায়। এই ঘটনাগুলো কিন্তু ন্যাচারালি ঘটবে। তাহলে এটা এক ধরনের প্রভাব যে রেসিডুয়াল স্ট্রেস বাড়িয়ে দেয়, অর্থাৎ কাজের মাধ্যমে প্রসেসের কারণেই ভিতরে তৈরি হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে সে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টিসকে দারুণভাবে প্রভাবিত করে।
এর কম্পোজিশন এবং স্ট্রাকচারের কারণের উপরে পদার্থের এবং ধাতু নির্ভর করে সে কী পরিমাণ ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ এবং ম্যাগনেটিক কন্ডাক্টিভ। যখন সে আণবিক কাঠামো পরিবর্তন করে ফেলে তখন একই সাথে তার এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির যে ধর্ম বা বৈশিষ্ট্য সেটিকে অনেকখানি কমিয়ে দেয় এবং ম্যাগনেটিক পারমেবিলিটি এবং এই জাতীয় যে গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো সেগুলোকে দেখা যায় বা বোঝা যায়, পর্যবেক্ষণ করে দেখা সেটি বাড়িয়ে দেয়। এই হচ্ছে ইফেক্টস। শিক্ষার্থীবৃন্দ, একটু যদি আমরা ফিরে তাকাই কোল্ড ওয়ার্কিং প্রসেসের উপরে যে সকল আলোচনাগুলো এর পূর্বের সেশনগুলোতে সম্পন্ন হয়েছে, তাহলে কিন্তু আমরা এর যে সুবিধাগুলো অনেকখানি অনুধাবন করতে পারছি, নির্ধারণ করতে পারছি যে এই বিষয়গুলোই হচ্ছে কোল্ড ওয়ার্কিং প্রসেসের সুবিধাবলী। এই সুবিধাগুলো আমরা অর্জন করতে পারি পারফর্মিং কোল্ড ওয়ার্কিং প্রসেস অন মেটাল। যেমন স্ট্রেংথ এবং হার্ডনেস মেটালের বাড়িয়ে দেয়, যার ফলে সে লোড বেয়ারিং ক্যাপাসিটি বেড়ে যায়, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফেলে। স্মুথ এবং ব্রাইট সারফেস ফিনিশ পাওয়া যায়, যেটা বলা হয়েছে পূর্বের সেশনেই, যার কারণে এর অ্যাপিয়ারেন্স, দৃশ্যত যে ভালো লাগার বিষয়টি, সৌন্দর্যের বিষয়টি বেড়ে যায় এবং করোশন রেজিস্ট্যান্সও একই সাথে বৃদ্ধি করে। বলা হয়েছিল এরকম যে ডাইমেনশনাল অ্যাকুরেসি, টলারেন্স খুব কমের মধ্যে তৈরি করা সম্ভব হয়। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা যে আমার মাপজোপের যে নির্ধারিত মাত্রা তার মধ্যে উৎপাদন করা সম্ভব হয়, যেটার কারণে কি হতে পারে, পরবর্তীতে আবার মেশিনিং বা ফিনিশিং অ্যাক্টিভিটিস করার দরকার পড়ে না বা কম করার দরকার পড়ে। যেহেতু হিটিং করার প্রয়োজন পড়ে না, এনভায়রনমেন্ট একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন পরিবেশে তৈরি করা সম্ভব হয়, সব দিক থেকেই এনার্জি এবং কস্ট কমে যায়। শ্রমিকরা খুব কমফোর্ট ফিল করে তাদের কার্যক্রম সম্পাদন করতে পারে। হিটিং সোর্স ব্যবহার করার দরকার পড়ে না বিধায় এনার্জি এবং কস্ট দুটোই কম পড়ে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু সুবিধা হিসাবে পাওয়া যায়। আরেকটি বড় সুবিধা আমরা তো জানি যে যা কিছুই করি না কোনো বায়ুমণ্ডলের মধ্য থেকেই করতে হয়, বায়ুমণ্ডলের মধ্যেই সে ব্যবহৃত হবে। তাহলে সে স্কেলিং বা অক্সিডেশন ফরমেশনে যে একটি প্রবণতা সেটি দারুণভাবে ব্যাহত করে দেয়, রোধ করতে পারে, অর্থাৎ কোয়ালিটিকে বাড়িয়ে দেয়। এই রিডিউসিং অক্সিডেশন অ্যাক্টিভিটিস অর স্কেলিং ফরমেশন অ্যাক্টিভিটিসকে কমিয়ে দিয়ে অ্যাভয়েড করতে পারে। এই সুবিধাগুলো আমরা কোল্ড ওয়ার্কিং প্রসেসের মাধ্যমে পেতে পারি বা পাওয়া যায়। কিন্তু একই সাথে আমরা পূর্বের সেশনগুলোতে যেমন করে একটু আগে বললাম যে সকল বিষয় আলোচনা, তার মধ্য থেকে আমরা নির্ণয় করতে পারি, নির্ধারণ করে ফেলতে পারি যে আসলে এর লিমিটেশনসগুলো কী কী, অসুবিধাগুলো কী কী, সীমাবদ্ধতাগুলো কী কী। দারুণ সীমাবদ্ধতা, যেমন ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টিসকে সে ব্যাহত করে, অনেক বেশি পরিমাণে বল প্রয়োগ করার দরকার পড়ে, সো স্ট্রং টুল, ডাই এগুলো ব্যবহার করার দরকার পড়ে, ভারী ভারী ইকুইপমেন্ট ব্যবহার করার দরকার পড়ে, যেগুলো সংগ্রহ করা, স্থাপন করা, পরিচালনা করা বেশ একটু প্রসেসের বিষয়। ফার্দার অ্যানিলিং বা স্ট্রেস রিলিভিং, যেহেতু রেসিডিউয়াল স্ট্রেস বেড়ে যায় বলা হয়েছিল, তাহলে স্ট্রেস অ্যানিলিং প্রক্রিয়া করার দরকার পড়ে, যার মাধ্যমে অর্থাৎ একটি হিট ট্রিটমেন্ট প্রক্রিয়া করতে হবে, একটি আলাদা ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে, আলাদা একটা প্রসেসের মধ্যে নিয়ে যেতে হবে, যার কারণে তার ওই যে সকল স্ট্রেসগুলো সে প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করেছে সেই স্ট্রেসগুলোকে রিলিফ করে দেওয়ার জন্য, যাতে কিনা স্বাচ্ছন্দ্যে ব্যবহৃত হতে পারে কাঙ্ক্ষিত জায়গায়। এই জিনিসগুলোই হচ্ছে মূলত এর লিমিটেশনস। আরও একটি লিমিটেশনস আমরা বলতে পারি, যা পূর্ব অন্যভাবে যে বলা হয়েছে, যেহেতু এর ফর্মেবিলিটি কমিয়ে দেয়, ডাক্টিলিটি কমিয়ে দেয়, তাহলে এটাকে নতুন করে শেপ এবং সাইজ দেওয়ার ক্ষেত্রে দারুণভাবে সে আমাদেরকে পীড়া দেবে, কষ্ট দেবে, আমাদের নতুন নতুন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, এই সকল বিষয়গুলো নতুন করে আবার করতে চাই, দ্বিতীয় ধাপে করার প্রয়োজন পড়ে, তাহলে এটি এর একটি লিমিটেশনস।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুনতে পেলাম যে লিমিটেশনসগুলো কী কী এবং অ্যাডভান্টেজেসগুলো কী কী। আমি এই বলে এই সেশনের এখানে সমাপ্তি করছি। আশা করি তোমরা এর সঙ্গে থাকবে এবং পরবর্তী সেশনটিকে অনুসরণ করবে। ধন্যবাদ তোমাদেরকে।